দাঁত থাকবে সম্পূর্ণ সাদা। সেখানে যদি আমরা একটু ব্ল্যাক কিছু দেখি, গ্রেইশ কিছু দেখি, তার মানে আমাকে সতর্ক হতে হবে। অনেকে দাঁত এবং মাড়ি দিয়ে রক্ত পড়ে। আমাদের সতর্ক হতে হবে যে আইসক্রিম ঠান্ডা পানিতে শিরশির করছে কিনা দাঁত। এই অবস্থাতে সতর্কতা সবচেয়ে বেশি দরকার। আমরা যতই ব্রাশ করি না কেন, যতই ভালো পেস্ট ইউজ করি না কেন, আমাকে বছরে 2 বার ডেন্টিস্টকে ভিজিট করতে হবে। কারো হয়তো একটা দাঁত নেই, কারো হয়তো দুটো দাঁত নেই। এই ক্ষেত্রে ম্যানেজমেন্টটা কি করেন আপনারা? একটা দাঁত না থাকলেও আশেপাশের 2টা দাঁতের সাপোর্ট লাগে আমাদের। দাঁত পরিষ্কারের জন্য আমরা কোন ধরনের ব্রাশকে আসলে বেছে নিব? আমাদের প্রেফারেন্স থাকে মাড়ির যত্নে এবং দাঁতের যত্নে অবশ্যই সফট ব্রিসেল হতে হবে। তো 222 রুলস হচ্ছে আমাকে অবশ্যই 2 বার ব্রাশ করতে হবে। প্রিয় দর্শক, শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন হেলথ অ্যান্ড ফিটনেস। সঙ্গে আছি আমি আতাউর রহমান কাবুল। আজকে আমরা আলোচনা করব দাঁত এবং মাড়ির যত্ন এবং উন্নত চিকিৎসা পদ্ধতি। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে বরাবরের মতো একজন অতিথি আছেন। সেই আজকের অতিথির নাম হচ্ছে ডাক্তার জি.কে.এম. রিফাতুল্লাহ, সিনিয়র কনসালটেন্ট, সিওরশেল মেডিকেল অ্যান্ড রিফাত লেজার ডেন্টাল। ডাক্তার জি.কে.এম. রিফাতুল্লাহ, আপনাকে স্বাগতম আমাদের নিউজ 24 স্টুডিওতে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। অনেকে মনে করেন শক্ত ব্রাশ ব্যবহার করলে দাঁত পরিষ্কার হয়, আবার অনেকে নরম ব্রাশ বেছে নেন। দাঁত পরিষ্কারের জন্য আমরা কোন ধরনের ব্রাশকে আসলে বেছে নিব? আমি অবশ্যই প্রেফার করি এবং সব ডক্টরই আমার জানা মতে এটাই প্রেফার করবে যে আমাদের নরম ব্রিসেলের ব্রাশ হতে পারে। এবং আমরা আগে যে ব্রাশগুলো ইউজ করতাম, যেমন ছোটবেলা থেকে আমরা দেখে আসছি নাইলনের ব্রাশ বেশি ইউজ হয়, কিন্তু বর্তমানে মানুষ কিন্তু মানে ন্যাচারালের দিকে যায়। ইভেন ন্যাচারাল হেয়ার, অ্যানিম্যাল হেয়ার ফাইবারেরও কিন্তু ব্রাশ তৈরি হয়েছে এবং পাশাপাশি এগুলো কিন্তু সফট হয় অনেক। আর পাশাপাশি আমরা যেটা সবচেয়ে ভালো বলছি এই মুহূর্তে, সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল ইনফিউজ টুথব্রাশ। তো এটা হচ্ছে ব্ল্যাক সিলিকা এবং ব্ল্যাক ব্রিসেল হবে, এবং আমরা অবশ্যই এটা সফট ব্রিসেলটা ইউজ করব। কেননা শক্ত ব্রিসেল যদি আমরা ইউজ করি, সেটা কি হয়, আমাদের দাঁতের আমরা লেয়ার জানি যে এনামেল একটা লেয়ার থাকে সবচেয়ে বাইরের যে আবরণ। তো বাইরের এনামেলটা কিন্তু আমাদের শরীরের সবচেয়ে মজবুত অংশ, না হার্ডেস্ট টিস্যু ইন দ্য বডি এনামেল। সেটাকেই কিন্তু এই ধরনের ব্রাশ, যারা শক্ত ব্রাশ ইউজ করছে, তো সেটাতে দাঁতের এনামেলটাকে ক্ষয় করে ফেলছে। তো পরবর্তীতে নরম স্ট্রাকচার থাকে, তারপর একটা ডেন্টিন। তো ডেন্টিনে যখন যাবে তখনও যদি এইভাবে ব্রিসেল দিয়ে ইউজ করে শক্ত ব্রিসেল, তো ডেন্টিনের লেয়ার কিন্তু খুব দ্রুত ক্ষয় এবং এটা সংবেদনশীল। তো পেশেন্ট সেন্সিটিভ ফিল করে, আস্তে আস্তে ব্যথার দিকে চলে যায়। যেমন পাল্পের ক্লোজে না আসলে তারপরে লেয়ারটা হচ্ছে পাল্প, যেখানে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই থাকে। তো নার্ভের ক্লোজে চলে আসলে তখন সে পেইন ফিল করবে পেশেন্ট। কিন্তু এরকম কিন্তু অনেকে পাই। আর নর্মালি দেখা যায় যে এরকম ব্রাশ করার আস্তে আস্তে ক্ষতিটা তো আসলে খুব অল্পতে হয় না। মানুষ 10 বছর, 20 বছর, 30 বছর ইউজ করছে, তারপরে আস্তে যে ক্ষতির দিকে যায়। কিন্তু যখন ক্ষতিটা করে ফেলে তখন বুঝতে পারে যে আমি অনেক বেশি ক্ষতি করে ফেলেছি। আমাদের প্রেফারেন্স থাকে মাড়ির যত্নে এবং দাঁতের যত্নে অবশ্যই সফট ব্রিসেল হতে হবে। আমি এখানে একটু জানতে চাই যে রাত্রে ঘুমানোর আগে, মানে খাবার পরপরেই, না খাবার অনেকক্ষণ পরে করলেও সমস্যা নেই? অনেকে আবার খাবার আধা ঘন্টার মধ্যে ব্রাশ করেন, এই বিষয়টা? খাবারের একটু ডিলে করে করলে মনে হয় বেশি ভালো হয়। আচ্ছা। কারণ হচ্ছে খাবার খেয়ে যদি সাথে সাথে করা হয়, দেখা যায় যে আমরা অনেক সময় খাবারের পরে কেউ কেউ প্রেফার করে যে অনেক রকম কিছু, মানে আইসক্রিম খেতে পারে, ডেজার্ট খেতে পারে, বা অনেকে কোক বা স্প্রাইট এই টাইপের জিনিসগুলো, যেটা কার্বোনেটেড বেভারেজগুলো খাওয়া হয়। তো সেই ক্ষেত্রে কি হয়, তো অ্যাসিড বা সুগারগুলো দাঁতের সাথে লেগে থাকতে পারে। তো তাৎক্ষণিক যদি ব্রাশ করি তো সেটার ক্ষতির কারণ আর একটু বেশি হবে, কারণ এনভায়রনমেন্টটা তখন সে অ্যাসিডের সাথে, পেস্টের সাথে একটা রিয়াকশনে দাঁতটাকে ক্ষয় করতে পারে। প্রেফারেন্সে একটু ডিলে করে হলে আমাদের স্যালাইভা যে ফ্লো আছে এটাতে, সেটা ওয়াশ আউট হয়ে যেতে পারে। অন্তত যাতে আধা ঘন্টা ডিলে করে ব্রাশ করি অ্যাটলিস্ট, আর নাহলে বেশি করলে তার কোনো সমস্যা নেই। তারপরে অনেকে দাঁত এবং মাড়ি দিয়ে রক্ত পড়ে, তো ব্রাশ করার সময় অনেক সময় দেখা যায় যে তার দাঁত দিয়ে রক্ত পড়ছে। এটা কি মাড়ির সমস্যা না দাঁতের সমস্যা? মানে দাঁতের সাথে রক্ত পড়ে কেন, মানে ব্রাশের সাথে রক্ত কেন যায়, এবং এইটা নিরসনের জন্য কি করণীয়? ফুড পার্টিকেল একটা বড় কারণ। আমরা একটা জায়গায় যদি ফুড পার্টিকেল দেখা যাচ্ছে যে 2-3 দিনও জমে থাকতে পারে, একটা দাঁতকে ক্যারিজ করার জন্য সবচেয়ে এনামেলের যে সেটাকেও ফার্মেন্টেশন করে ক্ষয় করে ফেলতে পারে। সেটাকেও মানে এনামেল লেয়ারটাকে পুরোপুরি ভঙ্গুর স্ট্রাকচারে করতে পারে, ফাটল করতে পারে। এরপর দিয়ে একটা গর্তের সৃষ্টি হয়ে সেটা আরও অ্যাডভান্স স্টেজে চলে যায়। যেমন আমরা ক্যারিজের ক্ষেত্রে দেখি কি, অনেকে মনে করে যে ক্যারিজ একটা দাঁতের মধ্যে, দাঁত থাকবে সম্পূর্ণ সাদা, সেখানে যদি আমরা একটু ব্ল্যাক কিছু দেখি, গ্রেইশ কিছু দেখি, তার মানে আমাকে সতর্ক হতে হবে। তো ব্ল্যাক এই কালারটা আসলো কোথা থেকে, মানে এটা তো মূলত ব্যাকটেরিয়া ওখানে এরিয়াটাকে ক্ষত করা শুরু করেছে। তো মূলত এই সমস্যাটা হয় হচ্ছে জিনজিভাইটিস বা গাম ডিজিজ শুরু হয়। এটার পিছনে কারণ হলো আমাদের এই যে বললাম যে 222 রুলসের মধ্যে প্রথমে যে বছরে 2 বার ভিজিট করা ডক্টরকে। আমরা 2 বার ভিজিট করলে কি করি, আমরা যতই ব্রাশ করি না কেন, যতই ভালো পেস্ট ইউজ করি না কেন, আমাকে বছরে 2 বার ডেন্টিস্টকে ভিজিট করতে হবে। এর পিছনের কারণ হলো যে
আমরা ভালোভাবে ব্রাশ করার পরও এখানে টার্টার ফর্ম করবে, প্ল্যাক ফর্ম করবে এবং ব্যাকটেরিয়া, খাবার, থুতু সব তো আছে, এগুলো মিলে মুখে ক্যালসিয়ামও থাকে, সব কিছু মিলে এটা একটা শক্ত আবরণ ক্যালকুলাস ফর্ম করে, মানে ডেন্টাল স্টোন নামে আমরা জানি। তো ডেন্টাল স্টোন সবচেয়ে প্রথমে হচ্ছে গামের নিচে, যেটা দেখা যায় না। এরপরে আস্তে আস্তে সে যখন যে মেনটেন করছে না, আস্তে আস্তে পুরো দাঁতটাকেই কিন্তু ঢেকে দেয়। ডেন্টাল ক্যারিজের দিকে যায় অনেক সময়। হ্যাঁ, স্টোন যদি জমে থাকতে পারে তো যে কোনো কিছুই হতে পারে। তো আমরা ইনিশিয়ালি যখন এই ডেন্টাল স্টোনগুলো প্ল্যাকটা শক্ত হয়ে যখন এটা হয়, তো তখন হচ্ছে গাম ডিজিজ প্রাথমিক স্টেজ শুরু হয়, যেটাকে বলে জিঞ্জিভাইটিস। তো জিঞ্জিভাইটিস হলেই গামটা ফোলা থাকবে, আমরা দেখবো কোনো জায়গায় গামটা রেডিশ হয়ে থাকবে একটা নির্দিষ্ট জায়গায়, বা ওভারঅলও থাকতে পারে। তো তখন ব্রাশ যেখানেই করা হবে তো ব্লিডিং হবে, এবং সেটাকে যখন মানুষ ধরে রাখে যে বছরের পর বছর একই রকম অবস্থায় রেখে দিচ্ছে, এটা ট্রিটমেন্ট নিচ্ছে না, তখন এটা যে আরও সিভিয়ার কন্ডিশনে চলে যায়, যেটাকে বলে পেরিওডন্টাইটিস। পেরিওডন্টাইটিসে কি হয়, যে গামের নিচে আমাদের বোন থাকার কথা, অ্যালভিওলার বোনটা যে পর্যায়ে থাকে, আমরা বলি একজন মানুষকে যে আজকে যে বোনটা যে পর্যায়ে আছে, এটা 100 বছর যদি বয়সও হয় মানুষের, তো বোনটা সেখানেই থাকবে। কিন্তু যদি টাইমলি স্কেলিং না করা হয়, বা যেটা প্রফেশনাল ক্লিনিং ডেন্টিস্টের কাছে ভিজিট করে করতে হয়, সেটা যদি না করা হয়, তো বোনটা আস্তে আস্তে নিচের দিকে রিজর্পশন শুরু হয়ে যায়, বা অ্যাট্রফি শুরু হয়ে যায়। তো এটা যখন নেমে যেতে থাকবে, এর অর্থ হলো যে ওই জায়গায় যে আরও খাবার বেশি করে জমতে থাকবে, ব্যাকটেরিয়া জমে থাকতে পারবে, এবং আস্তে আস্তে ডিজেনারেশন শুরু হতে থাকে। ওভারঅল বোন লস বেশি হয় ডায়াবেটিক কারণে, জেনারেলাইজড একটা বোন লস হয় সেটা বলবো না, ডিজিজ কন্ডিশনে তো যে কোনো মানুষের হতে পারে, কিন্তু স্বাভাবিক অবস্থাতেও এই ক্যালকুলাস যেটা ফর্ম করে থাকে, সেগুলি কিছু এনজাইম রিলিজ করে, পোস্টাগ্ল্যান্ডিন ডি, যেগুলো আসলে বোন রিজলভিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো বোনটা আস্তে আস্তে ক্ষয় করতে থাকে। তো আমরা টাইমলি যখন স্কেলিং করি, তো তখন এই ক্যালকুলাসগুলো তো সরেই যায়, এবং স্কেলিংয়ের মাধ্যমে কিন্তু 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বোন নতুনভাবে জেনারেট হতে পারে, রিজেনারেট হতে পারে। কিন্তু যাদের অনেক নেমে গেছে, দেখা যায় যে 8-9 মিলিমিটার নেমে গেছে, 6 মিলিমিটার নেমে গেছে, তো এরকম ক্ষেত্রে আমরা কি করবো? তো সেই ক্ষেত্রে সমাধানও কিন্তু আমাদের কাছে আছে, যে ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ইনিশিয়াল স্টেজে আমরা করি লেজার। তো লেজারের সুবিধা হলো যে লাইট দিয়ে ওই এরিয়াটাকে ট্রিটমেন্ট করি, ব্যাকটেরিয়াগুলোকে ডিসইনফেকশন করে দিতে পারি। তো ডিসইনফেকশনে যেটা হয়, আমরা 980 ন্যানোমিটার ইউজ করি, যেটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি ব্যাকটেরিসাইডাল ইফেক্ট থাকে। তো কোনোভাবেই ওখানে ব্যাকটেরিয়া, ভাইরাস, কোনো কিছুই সাস্টেইন করতে পারে না, এবং এটা মাড়ির মধ্যে যে বোনের এখানে স্টেম সেল রিজেনারেট করে। তো সেই ক্ষেত্রে বোনগুলো গ্রো করে মানে অনেক ফাস্ট, এবং গামকেও সে হিল করে দেয়, এবং গাম যেটা লুজ হয়ে থাকে সেটাকে টাইট করে দেয়, মানে মাড়ির কথা বলছি, মাড়িটা আবার টাইট এবং সুন্দর হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে যখন পেশেন্ট খুব অ্যাগ্রেসিভ কন্ডিশনে আছে, যে আমার অনেক বেশি ব্লিডিং হয়, তাই সেগুলোকেও পারফেক্টভাবে কারেকশন করা যাচ্ছে, এবং বোন রিজেনারেশন হচ্ছে। তো ফলে আমাদের দাঁত আর নষ্ট হওয়ার সুযোগ থাকছে না। কিন্তু একই প্রক্রিয়া কিন্তু আবার হতে পারে যখন আমরা অন্তত বলি যে বছরে একবার যদি স্কেলিং না করা হয়, তো সেম প্রক্রিয়ায় মানুষ আবার যেতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কারো যদি দাঁতে ব্রাশের সাথে বা যেভাবে হোক মাড়িতে যদি রক্ত পড়ে, তাহলে তাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে, কারণ এখান থেকে সূত্রপাত হয় যে এই পাথরগুলো লেগে থাকলে, যেটা ক্যারিজ, যে দাঁতের ক্ষয় রোগ বা পোকা লাগা অনেকে বলছে, কিন্তু আসলে তো ক্ষয় হচ্ছে, ডিকে হচ্ছে। কিন্তু আর্লি স্টেজ যদি হয়, তখন তো তার রুট ক্যানালেরও প্রয়োজন নেই। মানে আমাদের সতর্ক হতে হবে যে আইসক্রিম ঠান্ডা পানিতে শিরশির করছে কিনা দাঁত, এই অবস্থাতে সতর্কতা সবচেয়ে বেশি দরকার। এইখানে সতর্ক হলেই মানুষকে আমরা সেভ করতে পারছি, প্রিভেন্টিভ মেজারে যেতে পারছি। তো প্রিভেন্টিভ মেজার প্রতিরোধ করতে পারছি, মানে দাঁতের ক্যারিজ আর অ্যাডভান্স হবে না। অনেকের মুখে দুর্গন্ধ হয়, এবং দেখা যায় যে নিঃশ্বাসের সাথেও দুর্গন্ধ যাচ্ছে। মুখের আসলে দুর্গন্ধ কেন হয়, এবং এটা প্রতিরোধের জন্য কি করণীয়? এই জিনিসটা প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে গাম ব্লিডিং একটা কারণ। তো ব্লাড কিন্তু সবচেয়ে বড় কারণ দুর্গন্ধ তৈরি করার। আমরা অনেক সময় কিন্তু যেগুলো নোটিশ করি না, যে মাইনর ব্লিডিং হচ্ছে, যেটা কিন্তু আমরা আসলে ফিল করি না। আচ্ছা, তো ব্লিডিং থেকেই কিন্তু প্রথম হচ্ছে দুর্গন্ধ তৈরি হচ্ছে। তো মাইনর ব্লিডিংও যদি থেকে যায় কোনো একটা দাঁতের কোনো জায়গা থেকে, তার মানে যাদের দুর্গন্ধ হচ্ছে তাদের কোনো না কোনোভাবে দাঁত দিয়ে ব্লিডিং হচ্ছে। হ্যাঁ, সেটা টের পাচ্ছে না, এটা একটা কারণ। আচ্ছা। এবং খাবার জমে থাকছে কোনো জায়গায়, মানে আমি যেটা বলছিলাম যে বোন লস হতে হতে ভিতরের দিকে চলে যাচ্ছে, এবং সেই জায়গাতে খাবার জমে থাকছে, পেরিওডন্টাল ডিজিজ আছে, আন্ডারমাইন, যদি তার না কোনো ক্যারিজ থাকে। আর যাদের দাঁতের ক্ষয় হয়ে ক্যারিজ আছে, ভাঙা, মানে দাঁতের ক্রাউন পোর্শন নেই দাঁতের, তো সেই জায়গাগুলো তো ক্ষত হয়ে আছে, তো সেখানে তো আসলে ব্যাকটেরিয়া অনেক বেশি আছে। তো এইরকম জায়গায় যদি ফুড ইনফেকশন হয়, খাবার ওখানে জমে থাকতে পারে, তো অবশ্যই দুর্গন্ধ হবে। আর কিছু রেয়ার কেসে আমরা পেয়েছি যে যাদের অ্যাসিডিটি অনেক বেশি থাকে, তো সেটা দেখা যায় যে স্টমাক আপসেট থাকে, তো ভিতর থেকে গ্যাস রিফ্লাক্স সিনড্রোম, তো সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে, কিন্তু সেটা একটু রেয়ার। মূলত কিন্তু আমাদের মুখ গহ্বরেই অনেক জায়গা আছে। মানে সেটা কি পেটের সমস্যা না মুখের সমস্যা? মানে এই যে মুখের দুর্গন্ধ, এটা কি পেটের সমস্যা থেকে হয় না মুখের সমস্যা থেকে
হয় মূলত বেশি হয় মূলত আমি বলবো যে প্রায় 97% মুখের জনিত কারণে? আচ্ছা, তো এইখানে এই দুই দাঁতের মাঝখানে খাবার জমে থাকার অনেক স্পেস আছে, তো এগুলো যদি আমরা প্রপার ওয়েতে ব্রাশ করি তাতেও কিন্তু যায় না। আমাকে ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করতে হবে বা ফ্লস ইউজ করতে হবে। ফ্লসের পাশাপাশি যদি আমি রাতে ঘুমানোর সময় মাউথ ওয়াশ ইউজ করি, তো এগুলোতে ব্যাকটেরিয়াগুলো রিডিউস থাকে আর কি, মানে যত মানে কম পরিমাণে আমাদের হয়, তা প্ল্যাক কম ফর্ম করবে, টার্টার কম ফর্ম করবে। এবং পেরিওডন্টাল ডিজিজ যাতে আছে, যেটা বলছিলাম যে অনেক বেশি বোন লস আছে, তো বোন লস থাকা মানেই হচ্ছে যে ওখানে যে খাবার জমে থাকে, কারণ ওখানে যে পাথরগুলো থাকে পাথরগুলোই যথেষ্ট বোনকে সরে দেয়, এবং বোন সরে যাওয়া মানে হচ্ছে দুই দাঁতের মাঝখান থেকে সেখানে যেই খাবার সব জমে থাকবে, ব্যাকটেরিয়া সেখানেই গ্রোথ হবে। তো এইগুলোকে কন্ট্রোল করতে হবে। ক্যারিজ যদি থাকে, মুখের মধ্যে কোনো ক্ষয় থাকে, সেগুলোকে প্রিভেন্টিভ মেজার যেগুলো বন্ডিং ফিলিং এগুলোতে বলতে হবে। যাদের দাঁত ভাঙা থাকে বা যাদের রুট ক্যানাল করার প্রয়োজন, মানে কোনোটা আনট্রিটেড টুথ রাখা যাবে না, প্রতিটা দাঁতকেই ট্রিটমেন্টের অবস্থায় এবং সুন্দরভাবে আমাকে ম্যানেজ করে রাখতে হবে, এবং আমাকে দাঁত দেখলে বুঝতে হবে যে কোনো দাঁতে বিন্দুমাত্র কোনো সমস্যা নেই, সেই স্টেজটা থাকতে হবে। মাউথ ওয়াশের ব্যবহার বিধিটা সম্পর্কে একটু জানতে চাই। এটা কি প্রতিদিন ব্যবহার করবে, মানে এটার সঠিক ব্যবহার বিধিটা কি? মাউথ ওয়াশ আমি প্রেফার করি পেশেন্টদের জন্য প্রতিদিন ব্যবহার করা। যাদের জন্য বলতে কি এটা ওভারঅল সবার জন্য নাকি? না, এটা ডিপেন্ডস করে আসলে, এটাও দেখার বিষয় আছে যে স্টেজে যাদের বললাম যে যাদের অ্যাডভান্স স্টেজে আছে, ডিজিজ কন্ডিশনে আছে, তারা প্রতিদিন ব্যবহার করতে পারে, এবং যাদের হেলথি আছে এনভায়রনমেন্ট তাদের জন্য প্রতিদিন দরকার নেই, এভরি অল্টারনেটিভ দিয়ে আমরা একবার ইউজ করতে পারি। আর যারা ডিজিজ কন্ডিশনে আছে তাদের কথা একবার থেকে দুইবার ইউজ করার প্রয়োজন, বা তিনবারও কোনো কোনো ক্ষেত্রে করতে পারে। তো সেটা সাধারণত রাতে ঘুমাতে যাওয়ার আগে, সকালে, এবং অনেকেও দুপুরে খাওয়ার পরে করতে পারে। কিন্তু হেলদি অবস্থায় আমার মনে হয় যে এভরি অল্টারনেটিভ ডেতে একবার করাটাই যথেষ্ট। এটা কি রাতে স্পেশালি রাতে ঘুমানোর আগে। একই সঙ্গে আমি জানতে চাচ্ছি যে ডেন্টাল ফ্লস বলতে একটা জিনিস আছে, এইটার আসলে সঠিক ব্যবহার বিধিটা কি? ডেন্টাল ফ্লস কাদের ক্ষেত্রে, মানে কারা ব্যবহার করবে? এটা আসলে আমরা যখন ফাইব্রাস ফুড বেশি খাই বা আমরা করতে পারি এভরি অল্টারনেটিভ ডেতে, কিন্তু যার প্রয়োজন আছে তার, কিন্তু যার প্রয়োজন নেই তাকে বলবো না যে রেগুলার ফ্লসও করা হোক, অন্তত সপ্তাহে একবার। কেউ হয়তো মাংস খেয়েছে, তার দাঁতে কোনো কিছু ঢুকে গেছে, সেই ক্ষেত্রে সে ডেন্টাল ফ্লস ব্যবহার করবে। যার গ্যাপটা বেশি হয়ে আছে সে ইন্টারডেন্টাল ব্রাশ বলে একটা জিনিস আছে, ইন্টারডেন্টাল ব্রাশ বিভিন্ন 0.6 মিলিমিটার সবচেয়ে ন্যারোটা আমরা পছন্দ করি, প্রেফার করি, যেটা গামকে ক্ষত করবে না। তো অনেকে টুথপিক ব্যবহার করে, যেটা কিন্তু গাম এবং দাঁতকে ক্ষত করতে পারে। আচ্ছা, কিন্তু ইন্টারডেন্টাল ব্রাশ যেখানে লাগবে, যে কোনো জায়গায় গেলে সেটা বেন্ড হয়ে যেতে পারে, কিন্তু দাঁত এবং গামের কোনো জায়গায় ক্ষতি করতে পারে। আমাদের দেশে টুথপিকটা সবচেয়ে বেশি মনে হয় ব্যবহার করে মানুষজন, যে কোনো কিছু দাঁতের সমস্যা হলে আমরা টুথপিক ব্যবহার করি। এটা অবশ্যই ক্ষতিকর। অনেক সময় আপনি কি সেটাকে মানে ব্যবহার না করতে বলছেন? টুথপিক অবশ্যই ব্যবহার করার, সেক্ষেত্রে টুথপিকের পরিবর্তে আপনি বলছেন ডেন্টাল ফ্লস ব্যবহার করতে। ডেন্টাল ফ্লস অথবা ইন্টারডেন্টাল ব্রাশ। আচ্ছা, অনেকে নিয়মিত ব্রাশ করে দেখা যাচ্ছে দাঁত উজ্জ্বল হচ্ছে না বা দাঁত পরিষ্কার হচ্ছে না, ডেন্টিস্টদের কাছে গেলে এটার কোনো সমাধান কি আছে? আমরা এটা অবশ্যই উজ্জ্বল হওয়ার জন্য আমাদের কাছে আছে লেজার টিথ হোয়াইটেনিং, যেটা সাধারণভাবে আগে দেখা যেত ইউভি লাইটের মাধ্যমে করা হতো। যে আমরা যতই ব্রাশ করি না কেন, যত কিছু করছি, তাতে দেখা যায় যে আস্তে আস্তে যে লেয়ার ক্ষয় হচ্ছে, বা কোনো কারণে আমাদের খাবারের ফুড পার্টিকেলসের এইগুলোতে যে কালার ফুডগুলো থাকে, আমরা তো এমনিতেও কালার ফুড বেশি পছন্দ করি, তো এইগুলো ক্যাচ করে আস্তে আস্তে এনামেলে। তো আমরা এটাকে সম্পূর্ণভাবেই কিন্তু আবার যে কালারটা আছে সেটাকে সর্বোচ্চ সাদা হয় A1 কালার, আমরা সেই পর্যায়ের কালারে নিয়ে আসতে পারি, যদি না আমরা লেজারের মাধ্যমে এটা করে থাকি। সাধারণত প্রেফার করি লেজারে, হচ্ছে মাত্র 5 থেকে 10 মিনিটেই হয়, একেবারে ডার্ক কালার থেকে সাদা কালারে চলে আসতে পারে। এটা লংজিভিটি কতটুকু, মানে কতদিন এটা স্থায়িত্ব? ইউজুয়ালি আমরা ফিল করি যে 6 মাস তো খুব সহজেই যায়, 1 বছর পর্যন্ত তার সাদাটা সাদা ধরেই রাখে। খরচ কিরকম হতে পারে সেটা একটা আইডিয়া আমি দিতে পারি। এভারেজে আমরা এটা স্টার্ট করতে পারি, ডিপেন্ডস করে। কারণ বাংলাদেশে যদি ধরি 10,000 বিডিটি থেকে 15,000 বিডিটি পর্যন্ত খরচ হয়। তো এটা কেউ যদি করতে চায় লেজারের মাধ্যমে সে ইজিলি এটা করতে পারে। অবশ্যই। আচ্ছা, লেজারের বাইরে বোধহয় একটা হোয়াইটেনিং করার একটা প্রসেস আছে, যেটাতে টাইম টু টাইম বোধহয় যেতে হয় ডেন্টিস্টের কাছে, সেটা সেক্ষেত্রে 2-3টা সিটিং লাগে ইউভি লাইটের মাধ্যমে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে অনেকের দাঁত থাকে না, অর্থাৎ কারো হয়তো একটা দাঁত নেই, কারো হয়তো দুটো দাঁত নেই, এই ক্ষেত্রে ম্যানেজমেন্টটা কি করেন আপনারা? সবচেয়ে ভালো উপায় হলো যে অনেকেই এখন আমাদের কাছে পেশেন্ট আসেন যারা দেখা যায় যে একটা দাঁত না থাকলেও আশেপাশের 2টা দাঁতের সাপোর্ট লাগে আমাদের। আচ্ছা, যেটা আমরা যেমন নদীতে যেমন মাঝখানটা ফাঁকা, ব্রিজ করতে গেলে কি হয়, ওই পাশের পিলার নিতে হয়, এই পাশে পিলার নিতে হয়, যদি এটা ছোট হয়, আর না হলে তো মাঝখানেও। তো আমাদের দাঁত 2 পাশে যখন থাকবে, সেই ক্ষেত্রে আমরা
ক্রাউন ব্রিজের মাধ্যমে এটাকে সমাধান নেব, মানে দুইটা পাশে, এই পাশের দাঁতের সাপোর্ট নেবো, এই পাশের দাঁত নেব, কিন্তু মাছের দাঁতটা হয়ে যাবে, এটার সাথে কানেক্টেড থাকবে আর্টিফিশিয়ালি। এটা এই যে মানে পোর্সেলিন ফিউজ মেটাল ডেন্টাল ইমপ্ল্যান্ট না, এটা হচ্ছে ব্রিজ বলি আমরা। ব্রিজ, আচ্ছা। আর ডেন্টাল ইমপ্ল্যান্ট হলো যে এই পাশের দুইটা দাঁতকে ধরতে যাচ্ছে না, কারণ দুইটা দাঁত যখন ধরবো মানে হয় দুইটা থেকে ক্রাউন কাট দিতে হয়। আচ্ছা, তো আমরা ক্রাউনটা তো হবে যে তার অরিজিনাল শেপে, তো ওই শেপের দাঁত তো বসাতে গেলে আমাকে দাঁতটাকে একটু ছোট করে নিতে হবে, 1/3 কমায় নিতে হয়, এবং কমাতে গেলে ওই দুইটা দাঁতকে আবার রুট ক্যানেল করার প্রয়োজন পড়ে। যে এই রুট ক্যানেল অন্য দুইটা দাঁতটাকে অ্যাভয়েড করতে চায়, যে করতে চাই না, তো তাদের উপায় হলো যে একটা দাঁতের মধ্যেই আমরা ডেন্টাল ইমপ্ল্যান্ট, যেটা একটা ছোট সার্জারির মাধ্যমে আমরা বসিয়ে দিতে পারি। যেটার সুবিধা হলো যে অন্য দাঁতগুলোকে তো ধরতে হচ্ছে না, এবং যে ম্যাটেরিয়ালসটা বসানো হয় সেটা হচ্ছে টাইটেনিয়াম স্ক্রু। আমরা হার্টের রিং সম্বন্ধে জানি যে টাইটেনিয়াম হয়, এটা কোনো মানুষের সাথে বায়োকম্প্যাটিবিলিটি আছে, কোনো ক্ষতি করে না। তো সিমিলার ম্যাটেরিয়ালসই আমরা হাড়ের মধ্যে প্রতিস্থাপন করি। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র ইমপ্ল্যান্ট প্রতিস্থাপনের পরে সেটার উপরই আমরা 3 থেকে 4 মাস পরে ফাইনাল অ্যামেন্ডমেন্ট দিয়ে ক্রাউন লাগিয়ে দিই। তখন আর অন্য দাঁতগুলো ধরতে হচ্ছে না। কারণ যদি একটা না থাকে বা দুইটা না থাকে, তো আমরা দুইটা ইমপ্ল্যান্ট করতে পারি, একটা করতে পারি, এবং দেখা যায় যে আমরা মাল্টিপলও, আরও দেখা যায় পুরো মুখেই দাঁত নেই। তো তখন কি হয়, দেখা যায় যে আমরা তো পুরো মুখে দাঁত না লাগলে কথার কথা 12টা দাঁত লাগে, 12টা দাঁত তো আমরা ইমপ্ল্যান্ট করাটা অনেক ব্যয়বহুলও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা 4টা দাঁত ইমপ্ল্যান্ট করে পুরো 12টা দাঁতও প্রতিস্থাপন বা 10টা দাঁতও প্রতিস্থাপন করতে পারি, সেটাকে বলে অল অন 4 টেকনোলজি। ডায়াবেটিস রোগীরা দাঁতের যত্নটা কিভাবে নেবে, এবং তাদের কোন ধরনের দাঁতের যদি কোনো ট্রিটমেন্ট দরকার হয় তাহলে তারা কোন পদ্ধতিটাকে বেছে নেবে? ডায়াবেটিসের হলে প্রথম দেখার বিষয় যে দেখা যায় যে মাড়িতেও কিন্তু আমাদের জেনারেলিস্ট বোন লস হয়, এবং দাঁতগুলো সহজেই নড়ে যায়, ক্ষতর দিকে চলে যায়, গাম ডিজিজগুলো লেগেই থাকে, পেরিডন্টাল ডিজিজ লেগেই থাকে। তো এইগুলো, এবং তারা ট্রিটমেন্ট করতেও ভয় পায়, আর খাবার জমে থাকার এগুলো বিষয়টা আছে। তো সেটা আমরা সহজেই কিন্তু লেজারের মাধ্যমে তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি। লেজার দিয়ে সুবিধাই হলো যে একদম ব্যাকটেরিয়া ফ্রি এনভায়রনমেন্ট করে দিতে পারছি, এবং এই ডায়াবেটিক পেশেন্টের সবচেয়ে বেশি ভয় থাকে হচ্ছে ব্লিডিং হবে। আমরা ম্যানেজমেন্টাল লেজারের সুবিধা হলো যে কোনোভাবেই ব্লিডিং নিয়ে তার ভয় পাওয়ার কোনো শঙ্কাই নেই। ডায়াবেটিস লেভেল যাই থাকুক না কেন, আমরা এটাকে খুব সহজেই, কারণ লেজারের কাজ করে মানে ক্যাপিলারিগুলোকে সিল করতে করতে অ্যাডভান্স হয়, ব্লাড ভেসেলগুলো সিল হয়ে যায়। তো যে এরিয়াতেই আমরা কাজ করবো না কেন সেখানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ব্যাকটেরিসিডাল ইফেক্টও থাকবেই, এবং কোনো জায়গায় যদি ব্লিডিংয়ের কোনো ইস্যু থাকে সেটাকেও আমরা সাথে সাথেই বন্ধ করে দিতে পারি। তো এটা একটাই। এবং ডায়াবেটিস হওয়ার পিছনে কিন্তু আমরা একটা অবজারভেশন আছে, সেটা হলো যে আমাদের দেখা যায় যে 6 বছর বয়সে ফার্স্ট মোলার টুথ উঠে। তো এই দাঁতটা যারা কিন্তু ভালোভাবে ধরে রাখতে পারছে, আর এটা পার্মানেন্ট দাঁত, এটা 6 বছর উঠে সারা জীবন মুখের মধ্যে থাকবে। এইটা যাদের ক্ষয় বা ক্যারিজ হয়ে দাঁতটা নষ্ট হয়ে যাচ্ছে, অনেকে দেখা যায় যে ভ্রম ভেঙে গেছে, ভিতরে বসে আছে, ব্যথা নেই, সে কোনো ট্রিটমেন্টও করছে না। কিন্তু এইরকম দাঁতকে অবশ্যই ট্রিটমেন্ট করে রাখা উচিত। যাদের গোড়াটার ভেঙে গেছে তাদেরকে হয় ইমপ্ল্যান্টে যেতে হবে, না ব্রিজে করতে হবে, এবং আর্লি স্টেজ হলে যদি ব্যথার দিকে যায় তো রুট ক্যানাল করে রাখতে হবে। আরও আর্লি স্টেজে হলে যে কত ক্যারিজ শুরু হয়েছে আমরা ফিলিং করে এটাকে বন্ধ করে দিতে পারি। কিন্তু না হলে দাঁতটা যদি আনট্রিটেড থাকে তো সেটা সবসময় কিন্তু নেগেটিভ সিগন্যাল দেয় প্যানক্রিয়াসকে। তো সেই কারণেও কিন্তু আমাদের ইনসুলিনের মানে প্যানক্রিয়াসের যে ইনসুলিন প্রোডাকশন সেটা কমে যেতে পারে। তো সেই কারণেও কিন্তু দেখা যায় যে ওয়ার্ল্ডের রেকর্ড আছে, জার্মানিতেও আমি ছিলাম, যে একটা রিসার্চ পেপারই আছে এটার উপর। 6 নম্বর দাঁতে একটা বড় কারণ হচ্ছে ডায়াবেটিস তৈরি হওয়ার জন্য, বা ডায়াবেটিক পেশেন্ট এই কারণেই আসলে ওয়ার্ল্ড ওয়াইড বেড়ে যাচ্ছে, যে এই দাঁতটার যত্ন না নেওয়া হচ্ছে না। এখন অনেকেই দেখা যায় যে আমরা 8 নম্বর দাঁত সম্বন্ধে আমি জানি, এটা অনেক লেখালেখি হচ্ছে যে আক্কেল দাঁত আগে দেখা যায় যে ফেলে দিত, কিন্তু আক্কেল দাঁত কেন কিন্তু স্টেম সেল রিজেনারেট করছে হার্টের জন্য, হার্টকে সুস্থ রাখার জন্য এবং কার্ডিয়াক মাসেলকে গ্রো করার জন্য। তো তেমনই প্যানক্রিয়াসকে সুস্থ রাখার জন্য 6 নম্বর দাঁতের মানে আমাদের মুখে অবস্থান করা সুস্থভাবে এটা খুব জরুরি। তো সেটা হলে ডায়াবেটিসকে আর্লি প্রতিরোধ করা যাবে আমার ধারণা। আচ্ছা, তার মানে আপনি 6 নম্বর দাঁতের যে গুরুত্বটা বললেন সেটা হচ্ছে যে ডায়াবেটিস কারো হওয়া না হওয়ার পিছনে এই দাঁতের একটা ভূমিকা আছে। অবশ্যই এটা এই দাঁতের বলতে দাঁতের যত্নের একটা ভূমিকা আছে। যত্নের ভূমিকা আছে। সেক্ষেত্রে যত্নটা আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন, মানে কি ধরনের যত্ন? যত্নটা তো এটা প্রথম প্রাথমিক অবস্থায় তো আসলে 6 বছর বয়সে প্যারেন্টসকেই দেখতে হবে যে মানে আমার বাচ্চার কোনো দাঁতে ক্ষতি হচ্ছে কিনা, কোনো ক্যারিজ হচ্ছে কিনা। তো সেটা আর্লি স্টেজেই মনিটর করাটা দরকার। সেক্ষেত্রে আর্লি ট্রিটমেন্টটা তো দরকার আছে। আর যাদের প্রয়োজন নেই, হেলদি থাকে, তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। ডায়াবেটিস রোগীদের জন্য লেজার ট্রিটমেন্টটা আপনি প্রিফার করছেন বেশি ডায়াবেটিসের জন্য, কারণ পেশেন্টটা ভয়ই থাকে যে আমার ব্লিডিং হবে, কোথাও কাজ করতেই আতঙ্কে ফিল করে। অশেষ ধন্যবাদ ডক্টর GKM রিফাতুল্লাহ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য, এবং আশা করি আপনার এই তথ্যের বিনিময়ে আমাদের দর্শকরা অনেক উপকৃত হবে এবং আমরা দাঁতের যত্নে আরও তৎপর হব। এই জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ আমাদের পক্ষ থেকে।
ধন্যবাদ নিউজ 24-কেও আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। শিগগিরই আমরা হাজির হব অন্য কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিউজ 24-এর সাথেই থাকুন।